এবারও বছরের প্রথম দিন নতুন পাঠ্য বই পাবে স্কুলের শিক্ষার্থীরা। প্রথমবারের মতো মাতৃভাষায় প্রাক প্রাথমিকের বই পাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা, আর এজন্য 5টি ভাষায় বইও ছাপা হয়েছে। মন্ত্রী বলছেন, এ মাসের 15 তারিখের মধ্যে সব স্কুলে পৌঁছে যাবে পাঠ্য বই। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি তাজি মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পাবে না ফিলিপাইন, পুরো টাকা উদ্ধারে আশাবাদী অর্থমন্ত্রী। ঢাকার কড়াইল বস্তিতে 9 মাসের মধ্যে আবারও আগুন, ঘর হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। মুস্তাফিজের নিউজিল্যান্ড সফর নিয়ে আশাবাদ, 90% সুস্থ বলছে বিসিবি। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় টিভি অনুষ্ঠানে মান মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। দেশের স্বার্থে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে দেবে না বাংলাদেশ। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চুরি যাওয়া অর্থের আরো $2.90 কোটি ফেরত পাওয়ার আশা করছেন তিনি। অর্থমন্ত্রী বলছেন, দায় এড়াতে রিজার্ভ ব্যাংকের দেয়া যুক্তি গ্রহণযোগ্য নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের $8.10 কোটি সরিয়ে নেয় হ্যাকাররা। এ অর্থ ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের 4টি হিসেবের মাধ্যমে চলে যায় ম্যানিলার বিভিন্ন ক্যাসিনোতে। বিষয়টি নিয়ে সেদেশের সরকারের সাথে আলোচনার পর নভেম্বরে কিম অং এর কাছে থাকা $1.5 কোটি ফেরত পায় বাংলাদেশ। ফিলিপাইনের সুপ্রিম কোর্টের নির্দেশে আরও যে $2.90 কোটি জব্দ করা হয়েছে তাও আলোচনার মাধ্যমে ফেরত আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অফ কোর্স অনার করতেই হবে, তবে আশা করা যায় যে সুপ্রিম কোর্ট উইল রিকনসিডার ইট এবং যার টাকাটা পাওনা তাদের দেবেন। মন্ত্রী আরও বলেন, চুরি যাওয়া অর্থ একটি বাণিজ্যিক ব্যাংকে জমা রাখা হলেই তা তাদের সম্পত্তি হয়ে যায় না। এটি বাংলাদেশের অর্থ, তাই তা ফেরত দিতে হবে। চুরির টাকা কি করে একটা ব্যাংকের সম্পদ হতে পারে? when you know এটা চুরির টাকা, কিভাবে চুরি হয়েছে ম্যাটেরিয়াল। এদিকে রিজালের আইনজীবীর পর রোববার ফিলিপাইনের অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন। তবে তা অন্য কোনো দেশের কাছে দেয়া যাবে না বলে সাফ জানিয়েছেন মুহিত। না না, এটা আমি দেবো না। এটা কেন দেবো? এটা আমার ইন্টারনাল ব্যাপারে, ইন্টারনাল রিপোর্টিং। এটা টাকা উদ্ধারে ফিলিপাইন সরকারের ওপর সব ধরনের চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থমন্ত্রী। মুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক থেকে এই ভয়ঙ্কর বিশাল পরিমাণ রিজার্ভ চলে গেছে ফিলিপাইনে, চুরি হয়েছে, এটা প্রমাণিত। ওখানে টাকা কিছু উদ্ধার করা হয়েছে, এগুলো প্রমাণিত। এখন ফিলিপাইন যখন চাচ্ছে, আমরা বলছি যে আমরা তদন্ত প্রতিবেদন দিব না, আর ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক বলছে তারা টাকা ফেরত দেবে না। মানে বিষয়টা এখন কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে ফাইনালি? কিছুটা জটিল তো বটেই। না, অর্থমন্ত্রী আবুল মালুম আব্দুল মুহিতকে আবার সবসময় খুবই সুইট লাগে। উনি দেখেন, উনি আমাদেরকে বলছিলেন যে যখনই ফরাসউদ্দিন এটা দিয়ে দিবে, আপনাদের মনে আছে আমরা অনেকবার করে, যখনই ফরাসউদ্দিন আমার হাতে প্রতিবেদন তুলে দিবেন আমি তখন এটা আপনাদের জানিয়ে দেবো। তখন এটা উনি বুঝতে পারেন না যে ওইটা উনি ফিলিপাইনকে দিতে পারবেন না। এখন ওনার কাছে মনে হচ্ছে না, আমাদের প্রতিবেদন উনি কিভাবে দেবেন। মানে উনাকে আমার সুইট লাগে, উনি যখন যেটা বলেন তখন থেকেই ওনার কথা আসলে শুরু হয়। উনি 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 মানে তাকে রেফারেন্স দেওয়াটা মুশকিল। হ্যাঁ, এবং কোনো হিস্ট্রি বা কোনো কিছু দিয়ে উনি প্রভাবিত হন না। এটা একটা অসাধারণ বিষয় আর কি। এখন কেন উনি বুঝতে পারছেন যে এটি দেয়া যাবে না, সেটা আমি জানি না। আর ফিলিপাইনের বিষয়টি যেটা আপনি বললেন যে হ্যাঁ, এটা তো নিশ্চিত যে রিজার্ভ ব্যাংকের ওরা কোনো না কোনো ভাবে জড়িত এবং তারা দায় এড়ানোর জন্য এটি করছে, সেটি নিশ্চিত। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু প্রস্তুতি আছে, কি করতে পারবে, সেটিও আমরা দেখার জন্যই আসলে আমাদের ওয়েট করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে আরো $2.90 কোটি জব্দ করা হয়েছে, সেটিও যত তাড়াতাড়ি ফেরত পাওয়া যায় বাংলাদেশের জন্য মঙ্গল। এটা আসলে এর আগেও মনে হয় একজন বলছিলেন যে সময় চলে যাচ্ছে, এটা বাংলাদেশের আসলে ফরে যাবে না। এটা এবং যত সময় চলে যাবে তত এর অনেক আমি বলি আশকথা পাশকথা এগুলি বাইরে হবে এবং সেটি জটিল হতে থাকবে। যাই হোক, আমরা নিশ্চয়ই এটার দ্রুত একটা ফলো আপ পাবো। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে পূর্ণ অর্থায়নে ফিরতে চায় বিশ্ব ব্যাংক। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি অবকাঠামো খাতের বড় প্রকল্পেও সহায়তা দিতে চায়
উন্নয়ন সহযোগী সংস্থাটি। বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সকালে সেতুমন্ত্রীর সঙ্গে পৌনে 1 ঘণ্টা বৈঠক করেন বিশ্বব্যাংক প্রতিনিধিরা। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় থেকেই সম্পর্কের উন্নতি হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের সব খাতে অর্থায়ন শুরু করবে বিশ্বব্যাংক। আগামী জানুয়ারির মধ্যে এই বিষয়ে সুখবর পাওয়া যাবে। ওবায়দুল কাদের জানান, কক্সবাজার চট্টগ্রাম 4 লেন এবং গাজীপুর থেকে হযরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। মাঝখানে ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু থেকে চলে গেল, তারপর অন্যান্য প্রজেক্টগুলো স্লো ডাউন হয়ে গেল। এখন মনে হয় ওয়ার্ল্ড ব্যাংক পজিটিভলি রেসপন্স করছে এবং তারা আমাদের উন্নয়ন প্রজেক্টে আবার পুরোদমে ফিরে আসতে চাইছে বলে আমরা তাদের কর্মকাণ্ডে এটা আমরা বুঝতে পারছি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 20 দলীয় জোট থেকে মেয়র পদে লড়ছেন বিএনপি প্রার্থী সহ 3 জন। অন্যদিকে সেলিনা হায়াত আইভি ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের জোটসঙ্গী কোনো দলের প্রার্থী নেই। আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাসদের প্রার্থী। ভোটে থাকা প্রার্থীদের সোমবার থেকে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে রোববার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। এদিন 15 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 1 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামীকাল সকাল 10টায় আমরা প্রার্থীদের প্রতীক দেব এবং আমরা সেখানে কিছু আচরণ বিধিমালা বা আরও কিছু বিষয় আছে, তাদের নির্বাচনী এজেন্ট নিয়োগ, পোলিং এজেন্ট নিয়োগ, চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা এবং তারা যে মাইকিং করবে তার কিছু নীতিমালা, তারা যে নির্বাচনী ক্যাম্প করবে, এইসব বিষয় নিয়ে আমরা তারা আলোচনা করবে। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে 20 দলীয় জোটের সব দলের সমর্থন দেওয়ার কথা থাকলেও ভোটযুদ্ধে আছেন এলডিপি ও কল্যাণ পার্টির 2 প্রার্থী। নিজেদের দল থেকে প্রার্থিতা প্রত্যাহারের কোনো নির্দেশনা নেই বলে দাবি করছেন এলডিপির প্রার্থী। এলডিপির থেকে আমার দলীয় যে প্রেসিডেন্ট উনি কোনো সরে যাওয়ার মতন কোনো আশ্বাস আমাকে দেয় নাই। কেন্দ্রীয় দিক নির্দেশনা আছে যে আপনি আপনার প্রচারণা চালান। মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন 14 দলের শরিক জাসদের মেয়র প্রার্থী। আইভির সমর্থনে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। জাতির বৃহত্তর স্বার্থে, ঐক্যের প্রশ্নে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় স্বার্থে এখানে 14 দলের সমন্বয়ের কারণেই আমার প্রার্থী তা প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয়ভাবে আমাকে নির্দেশ দিয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্তভাবে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন 7 জন মেয়র প্রার্থী। এছাড়া 156 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 38 জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী ভোটের লড়াইয়ে থাকছেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয় এবং এই সংক্রান্ত আইনের 3টি ধারা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষে এই রুল দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংবিধানের সঙ্গে জেলা পরিষদ নির্বাচন সাংঘর্ষিক উল্লেখ করে এবং জেলা পরিষদ আইনের 3টি ধারা চ্যালেঞ্জ করে 29 নভেম্বর রিট করেন আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ। 28 তারিখের যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল, সেই তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেছেন। 28 তারিখে যে ইলেকশন শিডিউল সেটার উপর রুল জারি করেছেন। সুতরাং এই পেন্ডিং সাবজুডিস অবস্থায় নির্বাচন করা আইনগতভাবে ঠিক হবে না। নির্বাচনটা হতে পারবে, এখানে কোনো বাধা নেই। শুধু তাই নয়, তারা যে মানে সাংবিধানিক ধারা বা জেলা পরিষদের আইনটা যে চ্যালেঞ্জ করেছে যেটা অনেকগুলি আপনার সংবিধানে বলেছেন, সেগুলি আসলে আমাদের জাস্টিস একমত না। কড়াইল বস্তির আগুন 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে অন্তত 500 ঘর, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত 14 মার্চ এই বস্তিতে আগুনে পুড়ে যায় অর্ধশত ঘর। প্রায় 150 একর জায়গার কড়াইল বস্তিতে আগুন লাগে বেলা 2:45টায়। একটি লেপতোষকের দোকানে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ঘরে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। তাদের 15টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই পুড়ে যায় অন্তত 500 কাঁচা ঘরবাড়ি। আরে বিশাল আগুন,
আগুন মানে নিবানের কোনো প্রচেষ্টা ছিল না। তো আমরা তো যারা ধারে কাছে পানি আসছিল পানি দিয়েছি বা বস্তা বালি দিয়েছি, এটা দিয়েছি। তুলা ছিল তো ধপ করে জ্বলে উঠছে, পরে সবাই এইদিকে সইরা গেছে। এরপরে আরো ওইদিকে যারা ছিল কারেন্টের লোক টোক তারা আসছে, তারপরে এই যে কারেন্টের তার মারে এগুলি জ্বলে গেছে। দোকানের নাম ছিল বিসমিল্লাহ বেডিং স্টোর। আগুনের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে বস্তির হাজারো মানুষ। আমার সব গেছে রে ভাই, আমার আর কি চাইবে? অন্য কোনো সব আছিল, দোকানের জিনিস আছিল, সবই আছিল, কিচ্ছুই নাই। অনেক কিছু বাঁচাতে পারি না, শুধু একটা ফ্রিজ ছাড়া কোনো কিছু বাঁচাতে পারি নাই। ফায়ার সার্ভিস জানায় বস্তির সরু গলি ও পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। আমাদের সাথে এখনো কিন্তু রিপোর্ট আমাদেরকে আসে নাই, ডেড বডি বা পারা গেছে। এখন রাস্তাঘাট খুবই সরু, তারপরে কোনো পানির সোর্স নাই। প্রথম কিন্তু আগুন কিন্তু যেহেতু এখানে এই ঘরগুলো কিন্তু সবগুলো কিন্তু বাঁশের এবং কাঠের ঘর এগুলো, এবং খুব আগুন লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি আগুন সরিয়ে যায়। আসলে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হন 20 ব্যক্তি। স্বজনদের দাবি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গুম করেছে, তবে অভিযোগ মানছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি মনে করেন নিখোঁজ ব্যক্তিরা নিজেরাই আত্মগোপনে আছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে 2013 সালে নিখোঁজ হন 20 জন। স্বজনদের দাবি এদের সবাইকে আটক করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে 3 বছর হয়ে গেল, আমার ছেলের কোনো হদিশ নেই। বিনা বিচারে বন্দুকযুদ্ধের নামে হত্যা বন্ধ করতে হবে, এগুলো সব মানবতা বিরোধী অপরাধ। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় কেটে গেছে 3 বছর। তাদের সন্ধানে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্বজনেরা। জানি না আমার ভাই ফিরে আসবে কিনা, বাবা মা এখনো আশা করে আছে যে ছেলে ফিরে আসবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আপনি একজন মা, আপনি মায়ের কষ্ট বোঝেন, আপনি যেভাবে হোক আমাদের ভাইগুলিকে ফেরত দেন। তবে গুম শব্দটিতে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নিজেরাই আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোকচিত্র প্রদর্শনী শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি সবসময় বলি, গুম বলে কোনো শব্দ আমাদের কাছে হয় এরা পালিয়ে বেড়ায়, হয় তার নানান কারণে আত্মগোপন। কাজেই অভিভাবকটা মনে করেন গুম হয়ে গিয়েছে কিংবা কিছু একটা হয়ে গিয়েছে। গুম হওয়ার অভিযোগ ওঠার পর অনেকেই ফিরে এসেছেন বলেও দাবি করেন তিনি। কয়েকদিন পরে সেই গুম হওয়া ব্যক্তিটা আবার চলে আসছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছে। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। মোবাইল অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিবহন সেবা উবার নিয়ে জটিলতা দূর করার পথ খুঁজছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন শিগগিরই উবারের বিষয়ে যৌক্তিক সমাধান আসবে। এ ধরনের অ্যাপ ভিত্তিক সেবাকে আইনি কাঠামোয় আনার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। সেবার জন্য নিজস্ব কোনো ট্যাক্সি নেই উবারের। গাড়ি আছে এমন যে কেউ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারেন। একই অ্যাপ ব্যবহার করে সেবা পাবেন যাত্রীও। এর মাধ্যমে যাত্রীরা চালকের অবস্থান জেনে তাকে ডাকতে পারবেন। আর গাড়ির গতি, দূরত্ব ও সময় অনুযায়ী ভাড়ার হিসাব দেবে উবার অ্যাপ। যাত্রী বা চালকের বাজে আচরণের জন্য রেটিংও দেওয়া যাবে এই অ্যাপে। গত 22 নভেম্বর চালুর 3 দিনের মধ্যেই রাজধানীতে উবারের সেবা নিষিদ্ধ করে বিআরটিএ। পরে উবারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আলোচনাও করে সংস্থাটি, কিন্তু কোনো যৌক্তিক সমাধান আসেনি। বিশেষজ্ঞরা বলছেন উবারের মতো অ্যাপ ভিত্তিক সেবাগুলোকে সুযোগ করে দিতে আইনি কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন। রেন্টে কার বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিস যেভাবে দেওয়া হচ্ছে এটা একটু ডিফারেন্ট টাইপের। কাজে এর জন্য সেরকম একটা ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে, তার জন্য কিছু স্পেশাল রুলস রেগুলেশনসও লাগবে। সেই গাড়িটার কোনো রেজিস্ট্রেশনের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, রেজিস্ট্রেশনের কন্ডিশনের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, সেই জিনিসগুলো মোটর বিআরটিএ অ্যাড্রেস করতে পারে। তবে শিগগিরই মিলবে সমাধান, জানালেন সড়কমন্ত্রী। আমার উদ্দেশ্য একটা, এটাকে লিগ্যাল সিস্টেমে নিয়ে আসা। এবার আধুনিক সিস্টেম, আমরা ডিজিটাল বাংলাদেশ করব, অথচ এ ধরনের নতুন ইনিশিয়েটিভ, মডার্ন ইনিশিয়েটিভকে স্বাগত জানাবো না, এটা তো হয় না, এটা করতে হবে। সরকারি হিসেবে রাজধানীর জনসংখ্যা 1.5 কোটি। বিপুল এই নগরবাসীর পরিবহন সেবায় উবারের মতো আধুনিক মাধ্যম স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনাকে চলে যাচ্ছি বিপিএল এর লাইন আপটা ফাইনাল হয়ে গেছে। ঢাকা খুলনা খেলছে এবং রাজশাহী চিটাগং খেলবে এবং এরই সাথে বড় একটা খবর এসেছে, মুস্তাফিজ বিসিবি বলছে যে 90% ফিট, আজকে ফুল 2 স্পেল বল করেছেন মোহাম্মদ। সো সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিয়ে নিচ্ছে, আর যখন ফিরবো আরো জানাচ্ছে। ঢাকাকে 6 উইকেটে হারিয়ে শেষ 4-এ খুলনা, কুমিল্লার কাছে হেরে বাদ রংপুর। সামনের বছর হচ্ছে শেখ কামাল ও বঙ্গবন্ধু গোল্ড কাপ, বাফুফের পূর্ণ পঞ্জিকা আসছে শুক্রবার। নটা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। পুরো ফিট হয়ে নিউজিল্যান্ড সফরে ফিরতে পারেন টাইগার পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান, এমনটাই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরো 2 স্পেল নেটে বল করেছেন আজ মুস্তাফিজ, সংশয় কেটে গেছে আরেক পেসার এবাদত হোসেনকে নিয়েও। বিসিবি চিকিৎসক জানিয়েছেন সামর্থ্যের 80 থেকে 90% দিয়ে বল করতে পারছেন দুজনই। অনুশীলনে মুস্তাফিজুর রহমানের বোলিংই জানাচ্ছে আসল খবর, শেষ হয়েছে চোটের সাথে লড়াই। একাডেমি মাঠে 2 স্পেলে বল করেছেন মোট 10 ওভার। সেটা পর্যালোচনা করেই বিসিবি চিকিৎসক জানালেন সুখবর, নিউজিল্যান্ড সফরে দ্য ফিজের ফেরা এখন শুধুই সময়ের ব্যাপার। এখন 80% 90% ইন্টেন্সিটি অ্যাচিভ করা মানে কিন্তু একটা প্লেয়ার প্রায় ওর ফিটনেস লেভেল সম্পূর্ণ করেছে। অ্যাকচুয়ালি 100% জিনিসটা তো যখন খেলার সিচুয়েশনে যাবে তখনই ওর ফুলটা দেবে। এখানে আমরা যখন 80% দিচ্ছি আমরা ধরে নিচ্ছি ওর অ্যাচিভমেন্টটা পুরোপুরি হয়ে গেছে। বিপিএল এর ছোট ফরম্যাটের ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোহাম্মদ শহীদ, কিন্তু চোটের কারণে মাঝপথেই শেষ হয়ে গেছে তার বিপিএল অধ্যায়। সংশয় কাটেনি নিউজিল্যান্ড সফর নিয়েও। গত সপ্তাহে ওর এসিএল লিগামেন্টের যে ইনজুরিটা ছিল, আমরা আজকে ওকে আবার এক্সামিন করেছি। ওর হাঁটুর অবস্থা আগে থেকে বেটার। আজকে এক্সামিনেশনে ও কিছু কিছু টেস্ট ও পাস করেছে, এবং কিন্তু ওর এখন পায়ের যে অবস্থা, ওকে আরও 1 সপ্তাহ নন ওয়েট বিয়ারিং রেস্টে থাকতে হবে। বিপিএল এর পর খুব বেশি সময় পাচ্ছে না টাইগাররা। প্রস্তুতি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়া যাবে 9 এবং 10 ডিসেম্বর। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ঢাকা ডায়নামাইটসকে 6 উইকেটে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে খুলনা টাইটান্স। 159 রানের টার্গেটে 12 বল হাতে রেখে টপকে যায় টাইটানরা। কুমার সাঙ্গাকারার ব্যাটে দারুণ শুরু করে ঢাকা, মেহেদীকে সাথে নিয়ে লঙ্কান কিংবদন্তি যোগ করেন 58। 16 রানে রান আউট হন মেহেদী, 33 বলে হাফ সেঞ্চুরি করেন সাঙ্গাকারা, আউট হন 59 রান করে। খুলনার হয়ে 3 উইকেট নেন জুনায়েদ খান। জবাবে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচারের উইকেট হারায় খুলনা, তবে চাপ সামলে নেন হাসানুজ্জামান ও আব্দুল মজিদ। শেষের দিকে মাহমুদুল্লাহর 28 বলে 50 রানের ইনিংসে সহজ জয় পায় টাইটান্স। এদিকে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 8 রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট 170 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে নির্ধারিত ওভারে 162 রানে থামে রংপুরের ইনিংস। এই হারে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে নাইম ইসলামের দল। আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। শেষ 3 ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে মাশরাফির দল। অন্যদিকে শেষ 4 নিশ্চিত করার ম্যাচ রংপুরের। টস হেরে ব্যাট করতে নেমে নির্ভর 2 ভিক্টোরিয়ান্স ওপেনার। ধারাবাহিকতাহীন ইমরুল আবারও রান পেলেন, সাথে খালিদ লতিফের কার্যকরী ইনিংস। ওপেনিং জুটিতে 88 রান আসলো মাত্র 62 বলে। 52 করে কায়েস আর খালিদ 43 রানে ফিরলে রানের গতি কমে যায় ভিক্টোরিয়ান্সদের। শেষ দিকে স্যামুয়েলসের 30 আর আশাদ জায়দির 17 ক্যামিওতে 170 রান ভিক্টোরিয়ান্সের স্কোরবোর্ডে। বড় টার্গেট তাড়া করতে নেমে আবারও জ্বলে উঠলেন মোহাম্মদ শাহজাদ। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়েই রান তুলতে থাকেন এই আফগান রিক্রুট। তবে সৌম্য সরকারের ব্যর্থতার পর আবার ধস। 48 থেকে 57 রানের মধ্যেই নেই 4 উইকেট। ধুঁকতে থাকা রংপুরের ইনিংসের হাল ধরেন শাহিদ আফ্রিদি। তার স্বভাবসুলভ ব্যাটিংয়ে চিন্তার ভাঁজ ফেলেছিল মাশরাফির কপালে। আরেক আফগান রাশিদ খানের বলে আউট হন 38 রানে। আফ্রিদির আউটের পর কার্যত শেষ রাইডার্সের চেইজ। জিয়ার ইনিংস শুধুই ব্যবধান কমিয়েছে। মাছারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
10 ডিসেম্বর প্রকাশ করা হচ্ছে ফুটবল ফেডারেশনের 4 বছর মেয়াদী ক্রীড়া পঞ্জিকা। রোববার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় এই পরিকল্পনার। ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারিতে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট এবং মার্চে হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। ভুটানের কাছে লজ্জাজনক পরাজয়ের পর নড়ে চড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে তৈরি করা হয় 4 বছরের ক্যালেন্ডার। রোববার বাফুফের নিয়মিত কার্যনির্বাহী সভায় অনুমোদন পেয়েছে সেই পরিকল্পনা। জাতীয় দলের একটা এজ ক্যাম্প হবে দীর্ঘমেয়াদী, সেই ক্যাম্প হয়ে কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আসবে। এছাড়া আমাদের মনে করেন এজ ভিত্তিক আন্ডার 14, আন্ডার 18, আন্ডার 16 এইগুলো আপনার টুর্নামেন্ট হবে। মেয়েদের টুর্নামেন্ট হবে আন্ডার 16। 2017 সালের ঘরোয়া লিগের সূচিসহ প্রাধান্য পেয়েছে জেলাভিত্তিক ও বয়সভিত্তিক ফুটবল লিগ। এপ্রিলে প্রথম দফা এবং আগস্টে দ্বিতীয় দফা দলবদল অনুষ্ঠিত হবে। ফেডারেশন কাপ হবে মেতে, জুনে পেশাদার লিগ এবং অক্টোবরে হবে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট। 2017 শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, শেখ কামাল ক্লাব কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ দিয়ে। ন্যাশনাল টিম তো টুর্নামেন্ট হবে তা না, আমাদের ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেটা শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপ, সেটারও কিন্তু আমরা ডেট নির্ধারণ করেছি, টাইম, সেটা হলো ফেব্রুয়ারি মাসে। যদিও সেটা চট্টগ্রাম ক্লাব আয়োজিত, মানে আবাহনী লিমিটেড আয়োজিত এই টুর্নামেন্ট হয়, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব ধরনের লজিস্টিক সব কিছু দিয়েই কিন্তু এই টুর্নামেন্টটা করা হয়। যেহেতু ইন্টারন্যাশনাল ক্লাবগুলো আসবে বিভিন্ন দেশ থেকে, সেই ক্ষেত্রে আমাদের দুটো আছে এবং সেই প্রিপারেশনে আছে। কয়েকটি জায়গায় পরিমার্জনের পর 10 ডিসেম্বর 4 বছরের পূর্ণাঙ্গ পঞ্জিকা প্রকাশ করবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মুহা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। এবার জানিয়ে দিচ্ছি বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে প্রতিবেদন। একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র। এম আর আক্তার মুকুলের কণ্ঠে সাহিত্যকর্ম হয়ে উঠেছিল রণাঙ্গনের হাতিয়ার। এটি মুক্তিযোদ্ধাদের যেমন উজ্জীবিত করেছে, তেমনি মুক্তিকামী কোটি বাঙালি মনে যুদ্ধের বিভীষিকাময় দিনগুলিতে জাগিয়েছে আশার আলো। একাত্তরের 25শে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার শুরুর দিন থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 117 পর্বে এভাবেই ব্যঙ্গাত্মক শব্দ, আঞ্চলিক ভাষার প্রয়োগ ও ক্ষুরোধার বাচনভঙ্গিতে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছেন এম আর আক্তার মুকুল। অন্যদিকে পাকিস্তানি সেনা ছাউনি ও তাদের এদেশীয় দোসরদের কাছে চরমপত্র ছিল দগদগে ঘায়ে নুনের ছিটা। বঙ্গাল মুলুকের কেদো আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গ্রুপ পাইয়া, আরে বাড়ি রে বাড়ি। সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখা রাজনৈতিক ঘটনা, দুর্বোধ্য রণনীতি ও রণাঙ্গনের সবশেষ খবর গল্প ও হাসি ঠাট্টার ছলে উপস্থাপন করেছেন মুকুল। নিজেই বলেছেন, যুদ্ধদিনে চরমপত্র জুগিয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বুকে অদম্য সাহস ও লাখো শরণার্থীর হৃদয়ে অপরিসীম মনোবল। ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে কথা বলা এবং পাকিস্তানিদের হেয় করা, এটা যেরকম বাংলাদেশের অভ্যন্তরে যারা ছিল সেরকম মুক্তিযোদ্ধাদেরও এবং আমাদেরকেও সে একইভাবে অনুপ্রাণিত করেছে। আমরা যখন স্বাধীন বাংলা বেতার থেকে বাইরে যেতাম, দেখতাম যে যখন চরমপত্র হতো, রেডিও নিয়ে এই পানের দোকানের লোকজন থেকে শুরু করে ওখানে সবাই ভিড় হয়ে যেত ওটা শোনার জন্য। মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে নানা সাহিত্য সৃষ্টি হলেও মুক্তিযুদ্ধে তাৎক্ষণিকভাবে লেখা চরমপত্রের সাহিত্য মূল্য ঐতিহাসিক। রণাঙ্গনের যোদ্ধা ও বাঙালিরা সেই দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীন বাংলা বেতার শুনতেন চরমপত্রের জন্য। মুকুল ভাইয়ের কাছ থেকে আমরা এই ক্যাচা মায়ের ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ভাষা আমরা শুনে এবং সেগুলো প্রয়োগও করতাম। এটার একটি ঐতিহাসিক মূল্য আছে এবং এটার যে একটা নতুন ধরনের সাহিত্যিক ভাষা, এই ভাষাটা কিন্তু যদি এটা ঠিক অনুকরণযোগ্য নয়, তার কারণ এটা একটা বাচিক ব্যাপার রয়েছে এর মধ্যে, তার জন্য এটার একটা আলাদা সাহিত্যিক মূল্য রয়েছে। 16 ডিসেম্বরের আগ পর্যন্ত নিজের পরিচয় গোপনের মুনশিয়ানা দেখালেও শেষ পর্বে বিজয়ের আনন্দে নিজের পরিচয় প্রকাশ করেন চরমপত্রের কালজয়ী স্রষ্টা এম আর আক্তার মুকুল। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাপতি ইয়াহিয়া খান। আরো কিছু খবর জানার আগে নিচে একটি বিরতি, আর বিরতি পর জানিয়ে ফিরছি।
এক দশকে পুরোপুরি পরিশোধন অযোগ্য হবে ঢাকার ৬ নদীর পানি, গবেষকদের আশঙ্কা। আমরা ফিরে এলাম। দখল দূষণে অনেক আগেই স্বাভাবিকতা হারিয়েছে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ সহ ঢাকার চারপাশে 6টি নদী। গবেষকদের সংখ্যা দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ায় 10 বছরের মধ্যে পুরোপুরি পরিশোধন অযোগ্য হয়ে যাবে এসব নদীর পানি। এজন্য রাজধানী পানি ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। রাজধানীর প্রায় 2 কোটি মানুষের দৈনিক চাহিদা 250 থেকে 300 কোটি লিটার পানি, যার 80% ভূগর্ভস্থ উৎস এবং 20% চারপাশের নদীর পানি পরিশোধন করে সরবরাহ করে ওয়াসা। ভূগর্ভের পানি দ্রুত নিচে নেমে যাওয়ায় বাড়ছে নদীর ওপর নির্ভরতা। এদিকে দখল, শিল্প কারখানার বর্জ্য এবং কৃষিতে রাসায়নিক পদার্থের মাত্রাতিরিক্ত ব্যবহারে দূষিত হচ্ছে নদী। রাজধানীর চারপাশে 6টি নদী নিয়ে ওয়াসার উদ্যোগে সমীক্ষার ফল প্রকাশ করেছে প্লাজমা প্লাস অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। গবেষকরা বলছে এসব নদীর পানিতে স্বাভাবিকের চেয়ে কমেছে দ্রবীভূত অক্সিজেন। এ অবস্থা অব্যাহত থাকলে 2025 সালের মধ্যেই পরিশোধন অযোগ্য হবে পানি। টেকনোলজি ব্যবহার করা, কিন্তু আমাদের র ওয়াটার ট্রিটেবল কন্ডিশনের বাইরে চলে যায়, বিশেষ করে ড্রাই সিজনে। নদী দূষণ ও দখল বন্ধে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করেছেন গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা। আদালত কি বলে দিচ্ছে নদী রক্ষা কমিশন সুপারিশ ছাড়া আর কোনো কাজ করতে পারবে না? এটা তো বলে দেয়নি। ফলে বাস্তবায়নের কাজটা সরকারের রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে রেখে দিয়েছে। নদী রক্ষা কমিশনকে ইমপ্লিমেন্টেশন করার কোনো ক্ষমতা দেয়া হয়নি। পানি সম্পদ মন্ত্রী বলছেন 4টি নদী দখলমুক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। নদীর স্বাভাবিকতা ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ডেমোলিশ করলে তাহলে আর কেউ ওই যে আমি দখল করলাম, দখল করে কিছুদিন থাকলাম, তারপর আস্তে আস্তে বাড়ি উঠালাম, বাড়ির সামনে একটা মসজিদ দিয়ে দিলাম যাতে আর ওখানে ভাঙতে না পারে। কথা হচ্ছে যে মসজিদের ব্যাপারে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে সেই মসজিদ ইল্লিগাল জায়গায় মসজিদ হয় না, আমাদের ধর্ম। নদীর পানি জলজ প্রাণ এবং মানুষের ব্যবহার উপযোগী রাখতে উন্নত প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষক দল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিভি অনুষ্ঠানের মান এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। জান্নাত বলছেন দেশে এমন অনুষ্ঠান প্রয়োজন যা নেতিবাচক নয় বরং নৈতিক শিক্ষা দেয়। মাইশা বলছেন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এমন অনুষ্ঠান প্রচার করা দরকার। মিঠু বলছেন টিভি অনুষ্ঠানের মান ভালো না হওয়ার কারণে বিদেশি চ্যানেলের দিকে ঝুঁকে পড়ছে মানুষ। মেহেদি বলছেন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া, অতিরিক্ত বিজ্ঞাপন, সব চ্যানেলে প্রায় একই সংবাদ প্রচারের কারণে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। সম্পদ বলছেন অনুষ্ঠানের মান ভালো হওয়ার পরেও বাণিজ্যকে বেশি প্রাধান্য দেয়, জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। সুমন বলছেন আমাদের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান দিন দিন উন্নত হচ্ছে। হাসান বলছেন অনুষ্ঠান নকল না করে নিজেদের মেধা খাটিয়ে বানালে জনপ্রিয়তা বাড়বে। চাউন বলছেন ভারতের চ্যানেল বন্ধ করে দিলে দেশীয় চ্যানেলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। রিফাত বলছেন দেশ ডিজিটালের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু টেলিভিশনের মান উন্নত হচ্ছে না কেন? রাখি বলছেন সংবাদ, টকশো, বিনোদন সহ অন্য অনুষ্ঠানের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। মহুয়া এবং খালেদ দু ধরনেরই একটা মতামত আসছে, কেউ বলছেন উন্নত হয়েছে, কেউ বলছেন আসলে যে আমরা ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর চ্যানেলগুলো বন্ধ করে দিলে আমাদের প্রোগ্রামগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়বে। কিন্তু খালেদ সেই বেসিক কোয়েশ্চেনটাই করতে চাই যে আসলে এটা কিসের উপরে নির্ভর করে যে বিনোদন কোনটা ভালো বা কোনটা খারাপ? না সেটা আমরা কোনটা দর্শক করবে, অ্যাকসেপ্ট করবে, কোনটা করবে না, সেটা বোঝাতে খুবই মুশকিল। তবে আমি বলতে চাই যে গণমাধ্যমের অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে যে বই, থিয়েটার, মুভি, গল্প, কবিতা, উপন্যাসের কোনোটাই আসলে আমরা ভালো বলছি না। আর আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিটা খুব বেশি পুরনো না, আমাদের এখনো আসলে অনেক দূর যাওয়া বাকি আছে। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। ডিসেম্বরের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছে যাবে বিনামূল্যের পাঠ্য বই। দুপুরে ছাপাখানা পরিদর্শনের সময় কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারই প্রথম নিজেদের মাতৃভাষায় বই পাচ্ছে 5টি নৃগোষ্ঠীর শিশুরা। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাঠ্য বই। ছাপার অগ্রগতি পরিদর্শনে রোববার দুপুরে ঢাকার মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে মন্ত্রী জানান এরই মধ্যে 70 থেকে 80% স্কুলে পৌঁছে গেছে বই, বাকি স্কুলগুলো পাবে এ মাসের মধ্যেই। 70-80%, 90% বই স্কুলেই পৌঁছে গেছে। কিছু বই আছে যেগুলো পরে ছাপা শুরু হয়েছে, সেগুলো এখন যাচ্ছে। তাই এখন আমাদের প্রতিদিনই বই যাবে
বলতে পারেন আমাদের আগামী 15 দিনের মধ্যে আর কোনো বই বাকি থাকবে না, সব বই আমরা পৌঁছে দেব। এবার প্রথমবারের মতো মাতৃভাষায় প্রাক প্রাথমিকের পাঠ্য বই পাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা। এজন্য 5টি ভাষার বইও ছাপা হয়েছে। আদিবাসী আমাদের যারা জনগোষ্ঠী তাদের সকল ভাষায় লিপি নাই, সাহিত্য নাই, লেখা নাই, যাদের আছে আমরা চাই সেটাও তারা শিখুক। আমাদের সেই ধরনের পাঠ্য বই তৈরি করতে হবে। আমরা এবার 5টা বইয়ের উদ্যোগ নিয়েছি। আগামী শিক্ষাবর্ষে 36,21,82,000 বই বিনামূল্যে বিতরণ করা হবে শিক্ষার্থীদের মধ্যে। চলতি বছরের চেয়ে এই সংখ্যা 2,84,00,000-এর বেশি। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব এলিফ্যান্ট পোলো চ্যাম্পিয়নশিপের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।